ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, দেশে দেশে অস্থিরতা, অর্থনীতির কি তবে? এই বিষয় নিয়েই আজ আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আছেন বিজিএমইএ এর সাবেক পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, এবং আছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদের তিনজনকেই স্বাগত। ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অর্থনীতির বড় চালিকা শক্তি আসলে বেসরকারি খাত। আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, বৈশ্বিক অস্থিরতা, তখন একটা প্রত্যাশার কথা বা ভাবনার কথা বলা হচ্ছিল, আঞ্চলিক দেশগুলোতে যদি স্থিতিশীলতা থাকে তাহলে হয়তো একটা স্বস্তির জায়গা থাকবে। একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে জানতে চাই, সারা বিশ্বই তো এখন অস্থির হচ্ছে, বাণিজ্যের জায়গা থেকে আসলে আপনারা কি চ্যালেঞ্জ অনুভব করছেন? ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনা আমাকে আহ্বান করার জন্য। অর্থনীতি এবং বাণিজ্য একটা সম্পর্ক। বাণিজ্য বিশেষ করে আপনি গার্মেন্টস সেক্টরকে নিয়ে এসেছেন এখানে। আমি বিজিএমইএর সাবেক পরিচালক ছিলাম। আমি আমার ব্যবসা শুরু থেকে আমরা প্রতিনিয়ত এই ব্যবসাকে নিয়ে কিন্তু আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছি। দেখুন, সারা ওয়ার্ল্ডে যখন রিসেশন শুরু হয়, সেই রিসেশনের ধাক্কা কিন্তু আমাদের এখানে চলে আসে। আমাদের দেশে রিসেশন না হলেও যেহেতু আমরা এক্সপোর্ট করি এটা বাহিরে, এবং বাংলাদেশের অর্থনীতিতে 82% ফরেন কারেন্সি এই গার্মেন্টস সেক্টর নিয়ে আসে, এটা আপনারা সবাই বলেন, আমরাও বলি, বাস্তবে কিন্তু তাই। যখনই দেশের বাহিরে বহির্বিশ্বে যখন যুদ্ধ লেগে যায় এক দেশে আরেক দেশের, যখন রিসেশন শুরু হয়, তখন আমরা যে বায়ারদের থেকে যে অর্ডারটা রিসিভ করি, সেই অর্ডারটা নেওয়ার জন্য তারা কিন্তু গড়িমসি করে, তাদেরও সক্ষমতা সেখানে কমে যায়। আর এই কমে যাওয়ার ফলে আমরা যারা বাংলাদেশে, আমি বলি প্রায় কথাটা যে বাংলাদেশে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, আর আমরা যারা এই সেক্টরকে নিয়ে আসে, আমি বলবো যে আসলে আমরা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। আমরা প্রতিনিয়ত শত প্রতিকূলতার পরেও আমরা এই গার্মেন্টস সেক্টরের মাধ্যমে এই দেশকে বিশ্বের দরবারে তুলে দেওয়ার চেষ্টা করি, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি। এবং আমরা যারা উদ্যোক্তারা, আমরা কিন্তু 360-24 কিন্তু আমরা আসলে পরিশ্রম করি। সেক্ষেত্রে আমি যে বিষয়টি একটু আপনার কাছে পরিষ্কার করে জানতে চাই, যে তৈরি পোশাকের ক্ষেত্রেই একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় বাজার। এই যে রেসিপ্রোকাল ডিউটি নিয়ে যে কথাবার্তাগুলো শুরু হলো, যদিও এটি 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, এই রকম মানে এই শুল্ক যুদ্ধ বা শুল্ক যুদ্ধ ভাব, এই পরিস্থিতির পরে আসলে এই দেশটিতে আমাদের রপ্তানি কমেছে কিনা সেটি একটু জানতে চাই। রপ্তানি আমাদের দেশে এখনও কমে নাই, বাট রপ্তানি করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে, যেমন আমরা যারা ইউএস মার্কেটের সাথে কাজ করি, এই ইউএস মার্কেটে আমার পার্সোনাল কিছু অর্ডার ইউএসের সাথে আছে। আমাদের যে মাল শিপমেন্ট হয়ে গেছে ওইটা নিয়ে তারা কোনো কথা বলছে না, যেগুলি 5 লাইনে আছে, সেই 5 লাইনের মালগুলির ব্যাপারে তারা বলতেছে যেহেতু আগের যে টেরিফটা ছিল এরপর আর 10% বাড়িয়ে দিয়ে 3 মাসে স্থগিত করা হয়েছে। এই 10% আমাদের কম্পনসেশন করতে হবে। আমরা যখন তাদের সাথে বার্গেনিংয়ে যাই যে না আমরা কীভাবে দিব, তুমি তো আমাদের প্রাইস বাড়াও নাই, তখন তারা প্রশ্ন করে যে দেখো আমি তো যদি সেল করতে না পারি তাহলে আমি কীভাবে করব। এতে করে তার প্রতিনিয়ত প্রেশার দিচ্ছে আমাদেরকে কম্পোজিশন দেওয়ার জন্য, যে থেকে যে আমরা 50 তোমরা 50 দাও। এই যে ধোলাটা চলে, ধোলার কারণে আমরা কিন্তু টাইমটি শিপমেন্ট করতে পারি না। যতক্ষণ তাদের কথা আমরা না মানবো ততক্ষণ তারা কিন্তু শিপমেন্ট পারমিশন দিচ্ছে না। আমি গুসটা বানানোর পরেও দিচ্ছি না, তাহলে অটোমেটিক ধাক্কা কিন্তু খাচ্ছি আমরা। আরেকটা জিনিস আমাদের এই যেটা আমাদের আসার যে আলোটা, আসার যে জায়গাটা, সেটা হলো যেহেতু চায়নার সাথে একদম মুখোমুখি যুদ্ধ চলে গেছে, চায়নার অনেক অর্ডার কিন্তু বাংলাদেশে আসতে শুরু করেছে, কিন্তু সেটাও তারা ওই ধরনের সিএম আমাদেরকে দিচ্ছে না।
নিশ্চয়ই সেই সম্ভাবনার কথাটা শুনবো, কিন্তু তার আগে একটু ডক্টর মাসরুর রিয়াজ আপনার কাছে একটু জেনে আসতে চাই, এই বছরের যদি বলি শুরুর দিক থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, বৈশ্বিক অর্থনীতিতে একটা নিশ্চয়ই আবার নাড়াচাড়া হবে। আমরা দেখলামও তাই হলো, দেশে দেশে শুল্ক বসানো, চীনের সঙ্গে দূরত্ব, অর্থাৎ বিশ্বের বড় দুটো অর্থনীতির দেশ যখন নিজেরা যুদ্ধ করে তখন সেটি তো সংকারী। তো তখন আসলে একটা প্রত্যাশার কথা বলা হচ্ছিল যে আঞ্চলিক বাণিজ্যটাকে কাজে লাগানো যায় কিনা, বা আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ককে কাজে লাগানো যায় কিনা। কিন্তু সেখানেও আমরা দেখলাম এখন বিশেষ করে দক্ষিণ এশিয়াও এখন অস্থির হচ্ছে। এই যে সব দেশে দেশেই যে সংকট তৈরি হচ্ছে, আমাদের অর্থনীতির জন্য সেটা কি খুব ভালো ইঙ্গিত করে কিনা? নিশ্চয়ই না, কারণ দেখেন আমরা বাংলাদেশ তো ওভার দ্য লাস্ট অ্যাটলিস্ট 3 দশকে বাংলাদেশের ইকোনমি গ্লোবাল ইকোনমির সাথে আগের চেয়ে অনেক বেশি ইন্টিগ্রেটেড হয়েছে। মানে এটা শুরু হয়েছে 80-র দশক থেকে, আস্তে আস্তে বেড়েছে। আমার মনে হয় আমরা 2000-এর মিলেনিয়ামের ডেকেডটার মধ্যেই গ্লোবাল মার্কেটের সাথে অনেক বেশি ইন্টিগ্রেটেড। এটার কারণটা হলো যে আমার ওভারঅল যে অর্থনীতির গতি, চাকা, কৌশল, এর মধ্যে এক্সপোর্ট লেড ইকোনমিক গ্রোথ, এইটা কিন্তু আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর। এবং ওই এক্সপোর্ট লেড ইকোনমিক গ্রোথে আমি যখন জোর দিব বা সেটার বেনিফিট নিব, যেটা নিচ্ছি, আমরা পেয়েছি, তখন তো আপনার পুরো পৃথিবীতে কি চলছে সেটা আপনাকে ম্যাটার করবেই। এবং পার্টিকুলারলি আপনার যারা ডিরেক্টলি হলো যারা মানে ডেস্টিনেশন, আপনার এক্সপোর্ট ডেস্টিনেশন, নর্থ আমেরিকা, ইউরোপ, এর বাইরেও তো আমাদের যায়, জাপানে যায়, অস্ট্রেলিয়া যায়, সেই জায়গাটা। তার সাথে সাথে হলো যে ওভারঅল সাপ্লাই চেইন যেটা আছে, কারণ আমার ডেস্টিনেশন ইউরোপ বা নর্থ আমেরিকা, কিন্তু রেডিমেড গার্মেন্টসে আমার মনে হয় ভাই ভালো বলবেন, কাপড়ের পর সবচেয়ে বড় র মেটেরিয়াল যেটা আসে রেডিমেড গার্মেন্টসের জন্য, কেমিক্যালস, এটা সবচেয়ে বেশি আসে হলো চায়না থেকে। তো আপনার চায়না যদি এই মানে আমেরিকান এই ট্রেড ওয়ারের মধ্যে পড়ে বা চাপে পড়ে তাদের ওখানে ডিসরাপশন হয়, সেটা কিন্তু আমার আরএমজিকে এফেক্ট করবে। আপনি দেখেন আমার চায়নার পরে এটার সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়া আর পাকিস্তানের যদি সেখানে সমস্যা হয়, আমার ওই যে কেমিক্যাল ইম্পোর্ট সেটা ডিসরাপ্টেড হয়ে আমার যে গার্মেন্টসের প্রোডাকশন প্রসেস সেটা ডিসরাপশন হবে, শিপমেন্ট যেটা বলেছে শিপমেন্ট দেরি হবে, একসময় হয়তো অর্ডার মিস করতে পারি। তাহলে আমার জন্য তো এটা বটেই একটা বড় প্রবলেম। সেকেন্ড হলো এটা এমন একটা সময় হচ্ছে যখন আসলে আমরা সামনে সরকার বলেছে যে 2026-এর নভেম্বরেই এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে। এটা অ্যাজ অফ নাও সরকার যেটা বলছে যে আর পেছাবে না। তাহলে আমাদেরকে মার্কেট ডাইভার্সিফিকেশন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জন্য, যে নর্থ আমেরিকা, ইউরোপ মিলে আমাদের বোধহয় 90%-এর আশেপাশে যায় আর রেডিমেড গার্মেন্টস সেইখানে। কিন্তু এর বাইরে যে বড় বাজারগুলো আছে, জাপান, অস্ট্রেলিয়া, তারপর আফ্রিকা, ইস্ট এশিয়া, হ্যাঁ, ইভেন চায়না বা ইন্ডিয়া, সেখানে আমরা কিভাবে বাড়াবো, সাউথ কোরিয়াতে। তো এরকম যখন বাড়ানোর সুযোগ এবং সময়টা এসছে, তখনই সব জায়গায় অস্থিরতা। তাহলে আমার আগামী দিনের যে ইকোনমিক একটা প্রায়োরিটি ডাইভার্সিফিকেশন, মার্কেট, পার্টিকুলারলি মার্কেট ডাইভার্সিফিকেশন, সেই জায়গায় আমি ডিসরাপ্টেড হচ্ছি। আর তৃতীয়ত আমার দেশ, আমরা কিন্তু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল বা ইন্টারমিডিয়েট গুডস প্রায় কিছুই আমরা এইখানে অ্যাভেলেবল না, এটা আনতে হয় আমাদের বাইরে থেকে। ক্যাপিটাল মেশিনারি প্রায় পুরোটাই বাইরে থেকে আনতে হয়। এর বাইরে আপনার অনেক ধরনের ইনপুট, যেমন এগ্রিকালচারে হয়তো ক্রপসে আমরা সেলফ সাফিসিয়েন্ট কাছাকাছি ক্রপসে, কিন্তু অ্যাগ্রি ইনপুটগুলো কিন্তু বেশিরভাগ আমাদের ইম্পোর্ট করতে হয়। ফার্টিলাইজারের একটা বড় অংশ, পেস্টিসাইডসের একটা বড় অংশ, পোলট্রি বা ডেইরির যে ফিড, সেটার জন্য ইদার সয়াবিন অথবা ফিড, এগুলো ইম্পোর্ট করতে হয়। আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো ওয়ার্ল্ড ওয়াইড যখন এই ধরনের অস্থিরতা হয়, সাপ্লাই চেইনে সেটার এফেক্ট হয়। আবার ওইদিকে এটা 1 বছর ধরেই চলছে অন অ্যান্ড অফ, ওই যে রেড সি দিয়ে যে সুয়েজ ক্যানেল দিয়ে আমাদের যে শিপিং রুট, সেইখানে ওই হুতিদের সাথে কিন্তু আমেরিকানদের এসকেলেশন হচ্ছে গত মাস থেকে, মার্চ মাস থেকে। আপনারা দেখেছেন যে আমেরিকা তাদের সবচেয়ে বড় আক্রমণটা গত মার্চ থেকে করেছে, হুতিরাও রেসপন্ড করার চেষ্টা করছে। সুতরাং এই যে সাপ্লাই চেইন ডিসরাপশন, এগুলো সবই কিন্তু আমাদেরকে এফেক্ট করতে পারে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে দেশে দেশে অস্থিরতা হচ্ছে, বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে তো আসলে কূটনীতিকদেরও একটা বড় ভূমিকা থাকে। আমরা অতীতে যেমনটা শুনেছি যে আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবসায়ীদের একটা বরাবরই সবসময় অভিযোগ ছিল যে তারা
বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়গুলোতে খুব বেশি নিজেদেরকে সম্পৃক্ত করেন না। সেই জায়গা থেকে এখন একটু জানতে চাই আপনার কাছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কূটনীতিকদের ভূমিকাটা কি হওয়া উচিত? কূটনীতির থেকে তো আমি অনেক দিন ধরে নাই, ওই জায়গায় নেই, কিন্তু আমি একটু বলতে পারি যে আমাদের নানান রকমের সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মিশনগুলো চেষ্টা করে সাহায্য করতে। এখানে কথা হলো যে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে বড় করে দেখা হয়, কিন্তু আসলে আমাদের ব্যবসায়ীরা যখন বিদেশে যান, তারা যখন যেরকম সাহায্য সহযোগিতা চান সেটা তাদেরকে দেওয়া হয়, এবং অনেক সময় আগবাড়িও অনেক কিছু, যেমন আমাদের বিভিন্ন রকমের আমাদের মিশনগুলোতে বিভিন্ন সময় সেমিনার করা হয়, ইনভেস্টমেন্ট সেমিনার, তারপরে এক্সিবিশনের ব্যবস্থা করা হয়, তারপরে যখন নতুন ব্যবসায়ীরা যান তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় ব্যবসায়ীদের সাথে, তারপরে ওই সব দেশের থেকে যাতে তার বায়ার্সরা এখানে আসেন সেই জন্য ব্যবস্থা করা হয়। যেমন চীন একটা আমাদের বড় সহযোগী দেশ, চীন থেকে নিয়মিত এক সময় এই বাইং ডেলিগেশনস আসতো। এখন অবশ্য সিস্টেমটা একটু পাল্টে গেছে, সেজন্য ওইভাবে ডেলিগেশন আসে না, সরকারি ওইগুলো মোটামুটি চীনের কারণ চীনের ব্যবসা বাণিজ্য তো সরকারের হাতেই চলে, তো সুতরাং সেগুলো করে। কিন্তু সেটার উপরে সেটা নির্ভর করে যে দুই দেশের মধ্যে সম্পর্কটা কোন পর্যায়ে থাকছে। যখন সম্পর্ক ভালো থাকে তখন এগুলো বেশি হয়, আবার যখন সম্পর্কটা কোনো কারণে যদি একটু দ্বিধাগ্রস্ত থাকে তখন কিছুটা আমাদের ব্যবসায়ীদেরকে সহায়তা করার ব্যাপারে আমাদের সেখানে আমাদের কূটনীতিক যারা কাজ করেন, বিশেষ করে রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশে হাই কমিশনার যারা কাজ করেন, তাদের আসলে সুযোগ কতটুকু থাকে এই দ্বিপাক্ষিক সম্পর্কগুলো? তাদের অনেক কিছু করার আছে এবং তারা করেন। এটা যদি কেউ মনে করে যে করেন না, সেটা ভুল, বা কেউ যদি করেন। কিন্তু কোনো ক্ষেত্রে হয়তো একজন ব্যবসায়ী গেলেন, যোগাযোগ করতে পারলেন না, হয়তো সেই জন্য তিনি এসে বললেন যে আমার তো কেউ খোঁজ নিল না। কিন্তু খোঁজ নেওয়ার জন্য তো যোগাযোগ করতে হবে, তাই না? আমরা জানবো কেমন করে যে একজন সাহায্য চান, দরকার? সেই জন্যে আমার মনে হয় এই ইয়েটা দোষাদোষী না করে পরস্পরের সাথে যোগাযোগটা কীভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টাটা করা উচিত। আর যিনি যাচ্ছেন তিনি আগেই যদি একটা যোগাযোগ করে যান আমাদের মিশনের সাথে, তাইলে কাজটা সহজ হয়। যাই হোক, ওই দিক থেকে আমরা করি। কিন্তু আমি আরেকটা প্রশ্ন, অনেক কিছু কথা থেকে আরেকটা প্রশ্ন করতে চাই, মানে ঠিক ওই যে দোষাদোষীর কথায় না গিয়ে যদি জানতে চাই, যে সেটা হচ্ছে যে অতীতে কি হয়েছে সেটি তো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন বদলে যাচ্ছে, যখন চারিদিকেই আসলে একটা অস্থিরতা, যেখানে আমার অর্থনীতিকে সবার আগে প্রাধান্য দিতে হবে, সেখানে আসলে কূটনীতিকদের আরও বাড়তি দায়িত্ব পালন করার সুযোগ আছে কিনা? উল্টো হয়ে যায়। কারণ যখন আমাদের যে কোনো কারণেই হোক আমাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা যদি বেড়ে যায়, তাহলে আমাদের পক্ষে বিদেশে বসে কিছু করাও কঠিন হয়ে যায়। এই যে এখন যেমন আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে উই হ্যাভ টু সেল দি ইন্টারিম গভর্নমেন্ট। সেলিং অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট ইজি। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, তাকে সেল করা তো সহজ নয়। কারণ যার কাছে আপনি জানবেন সেই বলবে যে না, তোমার রেগুলার একটা সরকার আসুক, তারপরে আমরা আগাবো। তখন আপনি কি উত্তর দিবেন তাকে? তো সুতরাং সেইটা খেয়াল রাখতে হবে যে আমাদের অভ্যন্তরীণ শক্তিটার উপর নির্ভর করে আমি কতটুকু করতে পারি। অভ্যন্তরীণ যদি অস্থিতিশীলতা থাকে, অভ্যন্তরীণ যদি আমার ব্যর্থতা থাকে, যেমন আমরা অনেক কিছু করি, চীন আমাদেরকে আমাদের বিভিন্ন সময় বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে 99% কি 100%ই আমাদেরকে ট্যারিফ ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, কিন্তু আমরা তো ওরা যেই জিনিস কিনে আমরা সেই জিনিস তৈরি করি না, তাহলে কিভাবে আপনি বিক্রি করবেন ওখানে? তো সুতরাং সেই যে আমাদের ঘাটতিটা তো ওইখানে একটু আগে উনি কথা বলেছিলেন, সেটা যে ডাইভার্সিফিকেশন অফ আওয়ার এক্সপোর্ট বাস্কেট। আমরা কি তৈরি করছি, কি বানাচ্ছি, কি বাইরে নিয়ে যাব, সেটা যদি আমাদের যাদের কাছে বিক্রি করব তাদের প্রয়োজন অনুযায়ী না করি, তাহলে সেই জিনিসটা তো বিক্রি হবে না। তো সেই জিনিসটা মনে রেখে আমাকে কাজ করতে হবে। মার্কেট ডাইভার্সিফিকেশনের দরকার আছে, যখন রাজনৈতিক সমস্যা হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন সবার একটা সমস্যা চলতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করাটা, তাহলে অন্যান্য জায়গায় আমার বেশি করতে হবে। তো সেই সব জিনিসগুলো আমাদের খেয়াল করে যদি আমরা কাজ করি, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটার জন্য একটু খালি আমার মিশন না, মিশন তো ডিপেন্ড করে কিসের উপরে? রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, ডিরেকশনের উপরে। সেই ডিরেকশনটা যদি ঠিকমতো না আসে তাহলে একটু সমস্যা হয়। তো সেই জন্যে আমার মনে হয় যে মূল কথা হচ্ছে যে অভ্যন্তরীণ যে সরকার, আমাদের সরকার আছে, সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, এবং সরকারের যে পলিসিজ আছে যেগুলো আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে, অর্থনৈতিক ডেপথ তৈরি করে। একসময় কিন্তু আমরা এটা বলতে পারতাম যে পৃথিবীতে বড় রকমের রিসেশন হলেও আমরা সেখান থেকে ইনসুলেটেড থাকি, কারণ আমাদের একটা অর্থনীতির একটা ডেপথ আছে। হ্যাঁ, কেন সেটা হচ্ছিল?
সেটা হলো যে তখনকার সরকার রুরাল ইকোনমিটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, আলাদা করে একটা গুরুত্ব দিয়েছিলেন। সেখানে মানুষকে তার স্বনির্ভর হতে সাহায্য করেছেন, কৃষককে স্বনির্ভর হতে সাহায্য করেছেন। এবং তার ফলে হয়েছে কি, আমার এই যে যেটা বললেন ক্রপসের উপরে আমাদের এক ধরনের ইয়ে আছে, স্বনির্ভরতা আছে। তো সেই কারণে কিন্তু আমরা বিদেশের উপরে যখন এই ধরনের কোনো সমস্যা হয় আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে যাই। একেবারে নির্ভরশীল হই তা নয়, হয় না তা নয়। যেমন আমার তো অনেক এগ্রিকালচারাল ইনপুটস দরকার আছে, তবে আমরা ধাক্কাটা সামলে নিতে অনেকের চেয়ে বেশি সক্ষম হয়েছে। আপনার কাছে আরও শুনবো, তার আগে জনাব মাসরুর রিয়াজ, আপনার কাছে জানতে চাই, এই যে মানে দেশে দেশে অস্থিরতায় আমাদের বৈদেশিক বাণিজ্য বাধাগ্রস্ত হবে, আমরা আমাদের অর্থনীতিতে এক ধরনের দোলাচল তৈরি হবে, এই বিষয়গুলো তো ঠিক আছে, কিন্তু একই সাথে তো আমাদের অভ্যন্তরীণ রাজনীতির অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক বলা চলে না। সেই জায়গায় আসলে সাধারণ মানুষের কষ্ট আগামী দিনে আরও বাড়বে কিনা? কারণ যে কথাটি মুন্সি ফয়েজ আহমেদ বলছিলেন যে এর আগে আমরা দেখেছি বিশ্ব অস্থির হলেও আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ চাঙা অবস্থায় ছিল, চাঙা না হলেও ঠেকিয়ে রাখতে পারে, স্বস্তিদায়ক অবস্থায় ছিল। সেই জায়গা থেকে এখন তো বাইরের সঙ্গে সঙ্গে ভিতরের অর্থনীতিও অস্থির। আসলে মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের সংকটটা বাড়বে কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় দেশে দেশে অস্থিরতা, অর্থনীতির কি তবে, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। বিরতিতে যাওয়ার আগে ডক্টর মাসরুর রিয়াজ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অভ্যন্তরীণ অস্থিরতাও তো এখন আছে, এর ফলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে কিনা? অর্থনীতি খারাপ হলে তো সাধারণ মানুষের কষ্ট বাড়বে, এটাই স্বাভাবিক। এখন দেখেন আভ্যন্তরীণ আমাদের অবস্থাটা কি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 5ই অগস্টে যে পরিবর্তন হয়েছে এটা দেশের একটা মানে আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষের ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন এবং রুলস বেস সোসাইটির যে অ্যাসপিরেশন, তাদের সেটার রিফ্লেকশন হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষই সেটাকে ওয়ার্মলি ওয়েলকাম করেছে। কিন্তু তারপর এই 9 মাস কমপ্লিট হবে আমার মনে হয় 2 দিন পরে। এই 9 মাসে কিন্তু সব কিছু একভাবে নাই। কিছু জিনিস ভালো হয়েছে, কিন্তু কিছু জিনিস আরও ভালো হতে পারত, কিছু জিনিস হয়তো খারাপের দিকেও গেছে। এখন সেই জায়গায় যেটা আমার মনে হয় রাজনীতির বিষয়টা, যে অ্যাটলিস্ট মনে করেন যে যেই ধরনের রাজনৈতিক অপারেশন ছিল বা ইনটলারেন্স ছিল সেইটা, বা রাজনৈতিক দমনপীড়ন ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেটা কিন্তু আবার একটা ভালো জিনিস বলার মতো চারদিকে। কারণ পৃথিবী কিন্তু আপনাকে ফলো করে যে আপনার এখানে পলিটিক্যাল ফ্রিডম, পলিটিক্যাল প্রসেস সেটা কেমন আছে। তো সেই দিক থেকে হয়তো একটা আমরা ভালো কিছু বলার জায়গায় আছি। কিন্তু তার সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট, 9 মান্থ অন 10 মান্থ ঢুকতে চলেছি, 10th মান্থে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি, বরঞ্চ বেড়েছে। তো নির্বাচন নিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে নির্বাচন কিন্তু একমাত্র বিষয় না হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার মাধ্যমেই ফর্মালি পিপলস ম্যান্ডেট নিয়ে কেউ একজন রুল করতে আসতে পারে। এখন সেই নির্বাচনটা কবে হবে? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, জুনে? এখন সরকার প্রধান বলেছেন কয়েকবার, কিন্তু তাতে দেখা গেছে যে পলিটিক্যাল পার্টিগুলো রিয়্যাক্ট করছে বা অনেক সাধারণ মানুষও রিয়্যাক্ট করছে, কারণ সার্টেইনটি পাওয়া যাচ্ছে না সেখানে। এখন এই ইলেকটোরাল সার্টেইনটি যতদিন না আসবে, এটা কিন্তু একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে আছে, বিশেষ করে বিনিয়োগের দিক থেকে। কারণ বিদেশি তো বটেই, দেশীয় বিনিয়োগকারীরা তারা নতুন বিনিয়োগ কমিট করা, এই ধরনের ইলেকটোরাল, এখন পলিটিক্যাল আনসার্টেইনটি যেটা এই মুহূর্তে এক্সিস্ট করছে, ইট ইজ লার্জলি অ্যারাউন্ড দ্য ইলেকটোরাল আনসার্টেইনটি, এবং সেটা যতদিন থাকবে বিনিয়োগটা আমাদের ইমপ্রুভ করবে না। এখন বিনিয়োগ ইমপ্রুভ না করলে আমার জিডিপি এফেক্টেড হবে, কর্মসংস্থান এফেক্টেড হবে, এক্সপোর্টের যে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে চায়না থেকে এইদিকে ডাইভার্সিফাই করে, সেটাকে যদি আপনি কেটার করতে চান, আপনাকে তো ক্যাপাসিটি বাড়াতে হবে। তো ক্যাপাসিটি বাড়ানো মানেই তো বিনিয়োগ। তো সেই বিনিয়োগ কিন্তু হবে না যতদিন ইলেকটোরাল রোড ম্যাপের সার্টেইনটি না আসে। সুতরাং সেইটা না আসলে সাধারণ মানুষ এমপ্লয়মেন্টের সমস্যায় পড়বে, এক্সপোর্টের যে অ্যাডিশনাল অপরচুনিটি, নিউ অপরচুনিটি সৃষ্টি। এবং এরই ধারাবাহিকতায় কি আমরা দেখলাম যে বিশ্বব্যাংক বলছে আমাদের এখানে দারিদ্র্যের সংখ্যাও বাড়বে। সেইটা অবশ্য বিশ্বব্যাংক যেটা বলেছে যে নির্বাচন নিয়ে অস্থিরতা হলে সেটা অর্থনীতিতে এফেক্ট করবে, এটা বলেছে স্পষ্টভাবে। আর দারিদ্রতা আসলে শুধুমাত্র এটার জন্য বাড়ে না, অনেক কিছুর একটা ফাংশন। দারিদ্রতার যে দারিদ্রতা রিডাকশনের যে হার,
সেটা কিন্তু গত কয়েক বছরে স্লো ডাউন করেছে। করোনা একটা গিয়ে বড় এফেক্ট হয়েছে, তার করোনার পরেও এটা আসলে ওইভাবে বাড়ছে না, মানে এটার সাফল্যটা। একটা কারণ হলো আমাদের দারিদ্রতা নিরসনের একটা বড় সাকসেস ছিল এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে। ফয়েজ ভাই একটু আগে বলছিলেন রুরাল ইকোনমিতে বেশ ভালো নজর দেওয়া হয়েছে কয়েক দশক ধরে, এবং এটার কাজ হয়েছে। রুরাল রোডস, রুরাল মার্কেটস, কৃষি অর্থনীতি, তার সাথে সাথে যখন কনজামশন বেড়েছে, সেই কনজামশন ইকোনমি সেটাও রুরাল ইকোনমিতে রেমিটেন্স এনেবলড হয়ে সেটা কাজ করেছে। কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গতি কমে গেছে 2017 সাল থেকে। আমাদের যেই হারে নিউ এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গ্রোথ হয়, সেই গ্রোথটা কমে গেছে। এখন যখনই এমপ্লয়মেন্ট আরো কমেছে, এই বছরের আমরা এখন হয়তো আমরা নাম্বারসগুলো দেখব, সামনে আসবে এই বছর কি অবস্থায় আছে আমরা দেখব। কারণ এমনি এটাও ঠিক, আমাদেরকে এটাও নোট করতে হবে যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু উত্তরাধিকার সূত্রে খুব খারাপ অর্থনীতি পেয়েছে। কারণ সেই অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক একটা বড় চ্যালেঞ্জে 2022 সাল থেকে বাংলাদেশ আছে, যেখানে ফরেন রিজার্ভ, ব্যালেন্স অফ পেমেন্ট, ইনফ্লেশন, ব্যাংকিং সেক্টর একটা বেশ চাপের মধ্যে আছে। একটা হসপস অবস্থা থেকে আসলে শুরু করেছে। আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে একটু আপনার কাছে জানতে চাই ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনি বলছিলেন যে চীন থেকে অনেক কারখানাই আসলে বাংলাদেশে শিফট হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এই যে গেল 8-9 মাসে নতুন বিনিয়োগের ক্ষেত্রে আসলে আপনি কি ভেবেছেন, বা আপনিও কোনো নতুন বিনিয়োগে গেছেন কিনা, বা আপনার সেক্টরে আসলে নতুন বিনিয়োগ কি পরিমাণ হয়েছে? মাসুর ভাই একটু আগে বলেছেন যে বিনিয়োগ যারা করে তাদের বিনিয়োগের গ্যারান্টিটা চায়, যে বিনিয়োগ কত নিশ্চিত হবে আমাদের। আসলে এই কথাটা আমরা সবাই জানি, যেটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পেরিয়ে 5ই আগস্টের পরে কিন্তু মানুষ সব একটু উন্মুক্ত শ্বাস ফেলানো শুরু করেছে। শুরু করার পরে গত ফ্যাসিস্ট সরকার যেটা করে গিয়েছে তার কিন্তু দিনে দিনে সমাধান করা সম্ভব না। বর্তমান সরকার চেষ্টা করতেছে, বাংলাদেশের জনগণও চেষ্টা করতেছে, কিন্তু ওই পরিমাণ ইনভেস্ট যে করবে, প্রথম তো দেখেন কথাগুলি এসে গেছে যে আমরা যে এলডিসি গ্রাজুয়েশনে যাব, আমরা যে পেপারসগুলি দিয়ে যাচ্ছি আদৌ কি পেপারসগুলিকে সঠিক যাচাই বাছাই করে দেওয়া হয়েছে? এখানে কি শুভঙ্করের ফাঁকি কি নাই? আমরা তো কাগজপত্রে এগিয়ে গিয়েছি, বাস্তবিক আমরা এগিয়েছি। ইনভেস্টটা কীভাবে হবে? আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতে হবে, দেশের পলিটিক্যাল পরিস্থিতি ঠিক থাকতে হবে। এখন যদি পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, যেহেতু আমরা গণতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্রের চর্চাতে হলে তো নির্বাচনের মাধ্যমে একটা সার্টেন টাইমের জন্য মানুষের ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্টটা আসবে। যতদিন না একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই শহীদদের রক্ত যে জন্য ঝরে গেল, এই শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাত না করে আমরা একটি সুন্দর সংস্কার হবে, বাট সংস্কার আজীবন চলতে থাকবে, সংস্কার একদিনে শেষ হবে না। সংস্কারে মুখ্য না রেখে উন্নতি বিপ্লব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখনই গণতান্ত্রিক সরকার দেশে আসবে তার একটা সুফল কিন্তু একটা বিশ্বে ছড়িয়ে যাবে। নিশ্চয়ই, কিন্তু তখন মানুষ সময়ের মধ্যে আসলে আমি যে প্রশ্নটি জানতে চাই, এই সময়ের মধ্যে বিনিয়োগ হয়েছে, এই সময় তো বিনিয়োগ উল্লেখযোগ্য বিনিয়োগ এখনো হয় নাই। মানুষ বিনিয়োগ যে করবে, বিনিয়োগের সুস্থ আসার সাথে সাথে কিন্তু সারা বিশ্বে আপনি বলেছেন যে একটি ত্রাহিতেই ভাব সারা বিশ্বে শুরু হয়ে গেছে। মানুষ তো তার বিনিয়োগের নিশ্চয়তা চায়। আপনি যেমনটা বলছিলেন যে চীন থেকে অনেক ফ্যাক্টরি আসলে শিফট হওয়ার কথা হচ্ছে, আলোচনা চলছে বা সুযোগ তৈরি হয়েছে। এই রকম একটা পরিস্থিতি যদি দেশে থাকে, নির্বাচনের অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা, তাহলে কি আসলে এই বিনিয়োগগুলোকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে? ডিলে হতে থাকবে, যত দ্রুত এটাকে ওভারকাম করে যেতে পারবো, তাদের আস্থা ফিরিয়ে আনতে পারবো, তখনই বিনিয়োগও আসবে, অর্ডারগুলি আসবে। প্রত্যেকটা বার অর্ডার দেওয়ার আগে চিন্তা করে তোমার সক্ষমতা আছে কি না। আমাদের সে সক্ষমতা তৈরি করতে হবে। এই সক্ষমতা তৈরি করার জন্য বিনিয়োগের জন্য যে পূর্ব শর্ত আইনশৃঙ্খলা, পাশাপাশি হলো আমাদের লজিস্টিক সাপোর্ট, যেটা আমরা গভর্নমেন্ট থেকে চাই, যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস। আপনি ইতিমধ্যে দেখেছেন যে গ্যাসের অভাবে গাজীপুরের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এই গ্যাসের যেটা উনি মানে সাপ্লাই চেনের কথা বলেছে, গ্যাস কিন্তু উল্লেখযোগ্য সাপ্লাই চেন। যখনই গ্যাস পর্যাপ্ত না থাকবে, প্রেশার না থাকবে, তো কোনো ডাইং ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রি তার প্রপারলি তারা টাইমলি মালটা তৈরি করতে পারবে না, তখনও সাপ্লাই চেন হ্যাম্পার হয়ে যাবে। এখন বাইরে যদি আস্থা যদি ফিরিয়ে আনতে হয়, যদি ইনভেস্ট করতে চান, বাংলাদেশের উন্নতি যদি চান, তাহলে কিন্তু আমাদের লজিস্টিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে। আমরা এখনও লজিস্টিক সাপোর্টে যাইতে পারি নাই। নিশ্চয়ই আপনার কাছে নতুন কোন অর্ডার আসতেছে, সেই অর্ডারটা আসতে তার এখন ঠেকায় পড়ে গেছে, যেহেতু চায়নার সাথে বিশাল যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ চলতেছে, এবং সেই কারণে তারা
তারা অর্ডার শিপমেন্ট করতে হবে বাইরের, আমাদের থেকে করার নিতে চাচ্ছে তারা, নিশ্চয়ই, আমরাও নিশ্চয়ই। তেমনি পাচ্ছি না ডিউ টু গ্যাস এবং বিদ্যুতের অভাবে। নিশ্চয়ই। আপনার কাছে আরো শুনবো মুন্সি ফয়েজ আহমেদ, আপনি বলছিলেন যে দেশে বিদেশের অস্থিরতা তো আছেই, যদি দেশের অভ্যন্তরে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাইরে যাই হোক আসলে সেই আঘাত খুব বেশি হয়তো লাগে না, সারভাইভ অন্তত করা যায়। কিন্তু এখন তো দেখছি আসলে দেশেও সংকট, একই সাথে যেমনটা বলছিলেন যে উনি রাজনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে আসলে জ্বালানির সংকটটা অনেক বড় একটি সংকট তৈরি করেছে। আপনার কাছে কি মনে হয় আসলে এই মুহূর্তে সরকারের কোন জায়গাটিতে বেশি ফোকাস করা উচিত? গণ অভ্যুত্থান একটা ব্যাপার, কিন্তু তারপরে সেটাকে ম্যানেজ করা, যে কি কি লক্ষ্যের জন্য এটা করা হয়েছে সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা তো মানুষকে দেখাতে হবে। কিন্তু সেরকম কিছু দেখানোর মতন এখনও সরকার করতে পেরেছে কি আমার কাছে মনে হয় না। সেই জন্যে তো সমস্যা, যে মানুষের অস্থিরতাটা দূর করা যাচ্ছে না, একটা শূন্যতা তৈরি হচ্ছে। এখন কি জন্যে আমরা আগের সরকারকে ফ্যাসিস্ট বলেছি? একটা বড় কারণ হলো তারা নির্বাচনগুলোকে পক্ষপাতদুষ্ট করেছে বা বিভিন্নভাবে কলুষিত করেছে, সেটা একটা কারণ। সুতরাং নির্বাচনগুলো ফেয়ার হয় নাই, সেই তাদের বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ। আরেকটি হলো দুর্নীতি, আর একই সাথে বিরোধী মতকে চাপিয়ে রাখাও একটা বড় অভিযোগ। সেটা তো গণতন্ত্রের ইয়ে, যেমন ইলেকশন করেছে তারপরে তাদের মানুষকে কথা বলতে দেওয়া হয় নাই বা ইত্যাদি, এগুলো তো বলা হচ্ছে। এখন যদি সেই জিনিসগুলোই রিপিট হয় তাহলে মানুষ কীভাবে আশান্বিত হবে? সুতরাং প্রথম জিনিস দরকার যে একটা ভালো একটা ইলেকশন করা, যাতে বলা যায় যে এইটার অভাব ছিল বলেই তো আমরা করতে পারি না, সুতরাং এটাকে আমরা পূরণ করলাম, সেটা একটা করা খুব জরুরি। তারপরে দুর্নীতির আমরা প্রতিদিন বিভিন্নভাবে শুনি, কিছু সত্যি কিছু মিথ্যা, কিন্তু দুর্নীতির অভিযোগ চারিদিকে ছড়িয়ে পড়ছে যারা এখন বিভিন্নভাবে ক্ষমতাবান তাদের বিরুদ্ধে। তো সুতরাং সেটা তো ভালো খবর নয়, তো সেটাকেও সরকারকে অ্যাড্রেস করতে হবে। তারপরে অর্থনীতির যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেখানে যাতে ফ্যাক্টরি বন্ধ না হয়ে যায়, জ্বালানির অভাবে হোক যে কারণে হোক, সেটা তো সরকারকে দেখতে হবে। সেগুলো দেখছেন কি না, মানুষ বেশি দেখছে কি আমাদের সরকারের প্রধান এবং অন্যান্যরা বিদেশে যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, তাতে কি আমাদের দেশের অভ্যন্তরের অবস্থাটা উন্নতি হবে? সেটাতে যে ওনারা নজর দিচ্ছেন সেই জিনিসটা বুঝবার মতন একটা পরিস্থিতি দরকার, একটা জিনিস দরকার। আমার মনে হয় সেই জিনিসটা আমাদের সরকারের যারা আছেন তাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। বিদেশের সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ার দরকার নেই। এমনকি আমি মনে করি যে আজকাল আমাদের খুব বড় একটা সমস্যা হয়ে গেছে যে কি রাখাইনে আমরা একটা দিব, কি বলে, করিডোর দিব। এখনই সেটা প্রয়োজন পড়েছে নাকি আমরা খুব দুর্বল, এখন সেই সুযোগ নিয়ে কেউ আমাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? সেগুলো চিন্তা করে দেখা বরং আমাদের দরকার। আপনার কথা থেকে একটি বিষয় জানতে চাই যে সরকার কি আসলে তাহলে নিজের সমস্যাগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেয়ে আন্তর্জাতিক বিষয়গুলোর সাথে বেশি জড়িয়ে যাচ্ছে? সবই তো তার নিজের সমস্যা। দেশের যত সমস্যা আছে সেটা সরকারের সমস্যা না? সুতরাং সবকিছুই এখন সরকারের প্রায়োরিটিস ঠিক করতে হবে। আমি বলতে চাচ্ছি সংকট, বিনিয়োগের সংকট, কর্মসংস্থান হচ্ছে না, দারিদ্রতা বাড়ার একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, এই বিষয়গুলো তো আসলে আমাদের আগে গুরুত্ব পাওয়া উচিত। এগুলো সাথে সাথে অন্য কিছু করতে হবে, কিন্তু এগুলোতে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলো যে চেষ্টা করা হচ্ছে, সেটা দৃশ্যমান হওয়া দরকার। নিশ্চয়ই সরকার চিন্তা করছে, মানে যতটা না আন্তর্জাতিক বিষয়গুলোতে বেশি গুরুত্ব পাচ্ছে, এইটা দৃশ্যমান হওয়া দরকার, তাহলে লোকে আরেকটু আশ্বস্ত হবে, তাই না? কিন্তু সেই জিনিসটা মানুষকে আশ্বস্ত করবার দিকে সরকারের দৃষ্টি একটু কম। এটা অনেকে বলতে পারে যে না, সরকার তো আর মানুষকে ঠকানোর চেষ্টা করছে না, যা কিছু ভালো মনে করছে এটা করছে। কিন্তু আসল কথা হলো যে মানুষকে দেখানোর বিষয়টাও খুব জরুরি। আমি যে ভালো কাজ করার চেষ্টা করছি, আমি তোমার দুঃখ দূর করার চেষ্টা করছি, সেটা মানুষকে দেখাতেও হয়। না দেখালে মানুষ আশ্বস্ত হবে কীভাবে? সুতরাং সেই দিকে একটু খেয়াল দেওয়া দরকার এবং অন্যান্য জিনিসগুলো আছে যেগুলো, সেগুলো একটু পিছনে রেখেও আগানো। নিশ্চয়ই দেশের মানুষ ভালো থাকবে, ভালো থাকতে চায়, সেজন্যই আসলে এই যে জুলাই আন্দোলনকে সমর্থন দেয়া সাধারণ মানুষের ঢল নেমেছিল, নিশ্চয়ই সবাই ভালো থাকার আকাঙ্ক্ষা নিয়ে। সেই জায়গায় আসলে আপনার কাছে একটু জানতে চাইবো, যদিও আপনি অনেকটাই বলেছেন, কিন্তু সুনির্দিষ্ট করে যদি জানতে চাই যে এই মুহূর্তে সরকারের তাহলে ফোকাস পয়েন্ট কোনটা হওয়া উচিত অর্থনীতিকে ভালো রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, সেই প্রশ্নের উত্তর জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় দেশে দেশে অস্থিরতা, অর্থনীতির কি তবে। বিরতিতে যাওয়ার আগে জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাইছিলাম, এই যে দেশে বিদেশে নানান রকম অস্থিরতায় আমাদের দেশের মানুষ কষ্ট পাচ্ছে, যে স্পিরিট নিয়ে আসলে জুলাই আন্দোলন হলো, আগস্টে সরকার পরিবর্তন হলো, সেই
দেশের সাধারণ মানুষকে ভালো রাখার জন্য এখন আসলে করণীয় কি? আমি কিছুটা বলার চেষ্টা করছিলাম তখনই যে আসলে সারা পৃথিবীতেই এখন একটা অস্থিরতা, যেটা আপনি বারবার বলছেন, তো সেইটা তো আমরা খুব বেশি কিছু করতে পারবো না। আমাদের চেষ্টা থাকবে আমাদের ওই অস্থিরতা থেকে নিজেদেরকে কতটুকু আমরা ইনসুলেট করে রাখতে পারি, এক নম্বর। আর আমরা যদি নিজেদের ভেতরের দিক, কারণ আমাদের তো 5ই আগস্টের যে অভ্যুত্থান, তার ফলে কিন্তু অনেক কিছু একবার নতুন করে শুরু করার মতন অবস্থা। একেবারে নতুন নয়, কিন্তু নতুন লক্ষ্য নিয়ে তো এগোতে হবে, তাই না? আগের যেগুলো যে আমাদের স্ট্যাবলিশ কিছু জিনিস আছে, সেগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো বাদ দিয়ে যেতে হবে না, কিন্তু সেই চেষ্টাটার উপরে আমাদের জোর দিতে হবে। পৃথিবীর সমস্যা দূর করা বা সারা পৃথিবীকে স্বপ্ন দেখানো আলোকবর্তিকা হিসেবে, সেইটা আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। হয়তো একসময় আমরা যদি সত্যি সত্যি এগিয়ে যেতে পারি, হবে, কিন্তু এখন আমাদের নিজেদের ঘর সোজা করতে হবে, ঘর ঠিক করতে হবে, এবং সেখানে প্রায়োরিটিসগুলো ঠিক করতে হবে যে কোনখানে আমাদের বেশি দরকার। আমাদের কৃষিকে কতটুকু গুরুত্ব দিব, তার জন্য আমার কি করতে হবে। আমাদের যে শিল্প কারখানা আছে, সেগুলোকে কিভাবে আমরা শক্ত করে রাখবো, সেগুলো যাতে ধ্বংস না হয়ে যায় বা তাদের প্রোডাকশন বন্ধ না হয়ে যায়, সেই চেষ্টাগুলো করা। এবং আমাদের যারা বিভিন্নভাবে কাজ করে খেটে খান, তাদের স্বার্থটা আমরা কীভাবে দেখব, সেইগুলোর উপর জোর দেওয়া, এবং সেগুলো যে আমরা করার চেষ্টা করছি, লোকজনকে মোবিলাইজ করা, সেখানে সেই চেষ্টাগুলো একদম দেখতে পাচ্ছি না আমরা, সেইটাই আমি বারবার বলছি, এবং সেইখানেই আমাদের জোর দেওয়া উচিত। এটা যদি আমরা ঠিকভাবে করি, তাহলে অন্যগুলো কিন্তু নিজের থেকেই জায়গায় এসে যাবে। যদি অভ্যন্তরীণ শক্তি কিন্তু আমার কূটনীতিকে শক্তি যোগায়। নিশ্চয়ই। কূটনীতি অভ্যন্তরীণ যদি সব কিছু ফাঁকা থাকে, তাহলে কূটনীতি আগায় না। শুধু কূটনীতি দিয়ে টিকে থাকা সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই জনাব ডক্টর রশিদ আহমেদ হোসাইনী, উদ্যোক্তা হিসেবে আসলে এই মুহূর্তে যে অস্থির পৃথিবী, অস্থির দেশ, একেবারে যদি হাতে গুনে 2-3টি বিষয় চাই যে এই 2-3টি বিষয়ের সমাধান দ্রুত গতিতে হওয়া উচিত, কোনটা বলবেন? আমি একজন গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা হিসেবে বলতে চাই, অর্থনৈতিকভাবে যে দেশ বেশি শক্তিশালী, সারা বিশ্বে অটো সম্মান হবে, কিন্তু অর্থনীতি যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমরা বিশ্ব দূরে এগোতে পারবো না। যেহেতু একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে আমরা এগিয়ে পর্যন্ত আসছি, এবং দেশে যেহেতু একটা সুন্দর পরিস্থিতি বিরাজ করছে, আমি মনে করি এই এমপ্লয়মেন্ট জেনারেট করতে হলে বিশেষ করে নট অনলি তৈরি পোশাক, আরও অনেক এক্সপোর্ট আছে, বাট এখানে আমি জোরটা বেশি দেব। আমরা যদি আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাসের সাপোর্টটা পেতাম, আমরা যদি বিদ্যুতের সাপোর্টটা পেতাম, এবং আমরা কিন্তু এই দুইটা সাপোর্ট পেলে আমরা এই গার্মেন্টস সেক্টরকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারতাম। প্রতিনিয়ত হোঁচট খাচ্ছি আমরা, কারণ যে আমি আমার ফ্যাক্টরিতে বলি, আমার ফ্যাক্টরিতে প্রতিনিয়ত আমাকে 1 লক্ষ টাকার উপরে ডিজেল কিনতে হচ্ছে, এবং আমাকে গ্যাস আমি লাইনে পাচ্ছি না। আমার যদিও অপ্রাসঙ্গিক বলি, আমার গ্যাসটা 2019-এ কেটে দেওয়া হয়েছিল, কোনো উইদাউট এনি রিজন। তা আমি কয়েকবার পুনঃস্থাপনের জন্য, বাট এখনও সেটা করতে পারিনি। আমাকে প্রতিনিয়ত 1 লক্ষ টাকার এলপিজি দিয়ে ফ্যাক্টরি চালাতে হচ্ছে। আমি 1 লক্ষ টাকার এলপিজি আর জেনারেটর দিয়ে ফ্যাক্টরি চালাতে গিয়ে আমার যে প্রবলেম, খরচ পোষায় আনতে পারতেছি না, যত একদম ব্যাংক ইন্টারেস্ট অনেক বেড়ে গেল। এখন যদি আমরা অর্থনীতিটাকে সচল রাখতে হয়, আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যোগ্য লোক দিয়ে, সঠিক লোক দিয়ে, গার্মেন্টসের জন্য আলাদা মন্ত্রণালয় করে, এখন মন্ত্রণালয় হয়তো করতে পারবেন না, একটা ইন্টেরিয়র একটা কমিটি করে কীভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যদি এই শিল্পতে নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যায়, তাহলে এই শিল্প ঘুরে উঠতে বেশি সময় লাগবে না, এবং আমাদের উদ্যোক্তাদের দাবি হচ্ছে অর্থনীতির মূল চাকা হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, দেশের অর্থনীতি আস্তে সামনে দিয়ে এগিয়ে যাবে। এই মুহূর্তে দেশের জন্য দরকার একটা আসলে করতে গেলে আবারও আসতে হয় আমাদের এখন একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তারা সুস্থ পরিকল্পনা করে সেখানে আশা অনেক বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রশিদ আহমেদ হোসাইনী। ডক্টর মাসুর রিয়াজ, আপনাকে দিয়ে এই আলোচনা শেষ করতে চাই। দেশে সংকট আছে, যুক্তরাষ্ট্রে আছে, চীনে আছে, ইন্ডিয়ায় পাকিস্তানে হচ্ছে যুদ্ধ, রাখাইন স্টেটে আছে, সব দিকেই সমস্যা। সেখানে আসলে সম্ভাবনা দেশের মানুষকে ভালো রাখা, এটা যদি প্রথম প্রায়োরিটি হয়, আপনার পরামর্শ কি হবে? সর্বপ্রথম অর্থনীতি যেটা আমাদের দৈনন্দিন জীবনে এফেক্ট করে, সামনে কীরকম থাকবো সেটাকে ডিটারমিন করে, মানে কোয়ালিটি অফ লিভিং, মানুষের স্বস্তি, সেইটাকে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ইনহেরিট করেছে এই সরকার। সেইখানে 2-1টা জায়গায় আমরা স্বস্তি দেখছি। রিজার্ভের পতন ঠেকেছে,
ফরেন এক্সচেঞ্জ স্টেবল আছে, কিন্তু ইনফ্লেশন এখনো অনেক হাই। কর্মসংস্থান আজকে 2017-18 থেকে এটার গতি অত্যন্ত স্লথ। তৃতীয়ত হলো আমার এক্সপোর্টের সম্ভাবনাটা গত 1 বছর ধরে জেগে উঠেছিল ইউরোপ নর্থ আমেরিকার ডিমান্ডের কারণে, কিন্তু এইটা এখন আবার গ্যাস সংকটের কারণে একটা ডিসরাপশনের মুখোমুখি। আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরে ব্যাপক কিছু চ্যালেঞ্জে আমরা পড়ব, সেগুলোর জন্য তৈরি নাকি তৈরি না, সেই বিষয়টা খুব গভীরভাবে বিশ্লেষণ করা দরকার, যে কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার। এগুলো সবগুলো মিলিয়ে অর্থনীতির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করতে হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের অনেক ধরনের সদিচ্ছা দেখছি অর্থনীতি নিয়ে, ওদেরকে একটা ক্রেডিট দিতে হয়, এই যে হাই লেভেলে যে করাপশন ছিল, অলমোস্ট ক্রনি ক্যাপিটালিজম একেবারে, সেটা কিন্তু বন্ধ হয়েছে। মিড লেভেল লো লেভেলে করাপশন বন্ধ হয়নি, সেগুলো বন্ধ হতে সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট হাই লেভেলে বন্ধ হয়েছে। কিন্তু এর সাথে সাথে আমরা এটাও দেখছি সংস্কার হচ্ছে না। আমরা প্রায় 9 মাস হয়ে গেল, আপনার ইকোনমিক রিফর্মস এখনও কিন্তু সেইভাবে শুরু হয়নি। আর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সেই জায়গায়ও কিন্তু রিফর্মস শুরু হয়নি। সুতরাং সেগুলো ছাড়া অর্থনীতিকে যে স্টেবিলাইজ করে যে সুযোগগুলো সৃষ্টি হচ্ছে, যেমন ট্যারিফ ওয়ারের কারণে চায়না থেকে যেগুলো আসবে সেই সুযোগগুলো গ্রহণ করা, আর যে রিস্কগুলো আসছে যেমন এলডিসি পরবর্তী যে খুব রিস্ক, ছোট করে বলতে গেলে আসলে নিজেদের সমস্যাকে এখন বেশি গুরুত্ব দিতে হবে। নিশ্চিত নিজেদের সমস্যার সমাধান না করে বাইরের সমস্যা তো আমি এমনিও সমাধান করতে পারবো না, সেই ক্ষমতা তো আমার নাই। বাংলাদেশ তো লেটস বি অনেস্ট, আমরা তো ইউনাইটেড স্টেটস বা জার্মানি বা চায়না না, কিন্তু আমরা তো চাইলেও গ্লোবাল অ্যাফেয়ার্স ডিটারমিন করতে পারবো না। পারলে খুশি হব, কিন্তু সেটার জন্য সময় লাগবে। তা আমাদেরকে তো নিজেদের অবস্থায় প্রথমে ফোকাস করতে হবে। তো সেই জায়গায় অর্থনীতিকে স্টেবিলাইজ করা, এমপ্লয়মেন্টের গতি বৃদ্ধি করার জন্য সংস্কার শুরু করতে হবে। সংস্কারগুলো শুরু হয়নি, অর্থনৈতিক সংস্কার। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনী সার্টেনটি দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।